হ্যালো স্টুডেন্টস, গাইডেন্স গুরুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে এসএসসি এমটিএস, এসএসসি জিডি এবং এসএসসি ফেজ 9 এর জন্য প্রস্তুতি দেওয়া হচ্ছে তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি, যেখানে আজকে আমরা করব সেট নাম্বার 5। প্রতিদিন কিন্তু আমরা 30টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি এবং মিক্স এমসিকিউ অর্থাৎ সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এখানে প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে সমস্ত টপিক থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে এই একটা সেটের মাধ্যমেই। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সেট নাম্বার 5 কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের সেটে রয়েছে দেখে নেওয়া যাক। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখো এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। Who among the following Pallava ruler built Vaikunta Perumal Temple at Kanchi? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এবং এসএসসি পরীক্ষাতে কিন্তু এই রকম টেম্পল সম্বন্ধীয় ঐতিহাসিক যে মন্দির রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু বহুবার এসেছে। তো আরও একবার বলছি, হু অ্যামং দ্য ফলোয়িং পল্লবা রুলার বিল্ড ভৈকণ্ঠা পেরুমেল টেম্পল অ্যাট কাঞ্চি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রত্যেকে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তারপর সঠিক উত্তরটা বলে দিলে তোমরা মিলিয়ে নেবে। তো কি বলছে, কোন নিচের কোন পল্লব রাজা বৈকুণ্ঠ পেরুমাল টেম্পলটা কাঞ্চিতে বানিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 1 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নন্দীবর্মন টু কাঞ্চিতে বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল বানিয়েছিলেন এবং এটি একটি বিষ্ণু মন্দির, বিষ্ণু টেম্পল। বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল হলো একটা বিষ্ণু মন্দির। নেক্সট প্রশ্ন নাম্বার 2, at which Indus Valley site the remains horse bone have been found? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোন শহর থেকে আমরা ঘোড়ার হাড় খুঁজে পেয়ে থাকি? অ্যাট হুইচ ইন্ডাস ভ্যালি সাইট, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সাইটের, ইন্ডাস ভ্যালি যে আবিষ্কৃত হয়েছে সেই সমস্ত সাইটগুলোর মধ্য থেকে কোন সাইটে দ্য রিমেন্স অফ হর্স বোন হ্যাভ বিন ফাউন্ড, অর্থাৎ ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া গিয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুরকটডা। সুরকটডা বলে একটি শহর ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, যেটি অবস্থিত এখন বর্তমানে গুজরাটে। তো এইখানে ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া গিয়েছে এবং যেটি হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ শহর। নেক্সট প্রশ্ন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং আর টু ওয়ার্কস অফ কালিদাসা? নিচে দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু নাটকের নাম দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্য থেকে। তো সেইখানে কোন দুটো নাটক মহাকবি কালিদাসের রচনা করা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন দুটো নাটক মহাকবি কালিদাসের রচনা করা। হুইচ অফ দ্য ফলোয়িং আর টু ওয়ার্কস অফ কালিদাস? কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুমারা সম্ভবা অ্যান্ড রঘুবংশা। কুমারা সম্ভব অ্যান্ড রঘুবংশা এই দুটো হলো কালিদাসের রচনা করা দুটি গুরুত্বপূর্ণ সৃষ্টি নাটক। ওকে, কুমার সম্ভব অ্যান্ড রঘুবংশা। নেক্সট প্রশ্ন নাম্বার 4 দেখব, হু বিল্ড দ্য সোমনাথ টেম্পল ইন 815 আফটার ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার্স ইন 725 এডি? ভিভিআই প্রশ্ন এটিও এসএসসির জন্য এবং এসএসসির এটা বিগত বছরের প্রশ্ন। কি বলা হচ্ছে ভালো করে দেখো, যে হু রিবিল্ড দ্য সোমনাথ টেম্পল ইন 815 এডি আফটার ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার্স ইন 725, অর্থাৎ 725 খ্রিস্টাব্দে আরবদের আক্রমণের দ্বারা ধ্বংস হওয়া সোমনাথ টেম্পলকে আবার পুনরায় 815 খ্রিস্টাব্দে কোনজন নির্মাণ করেছিলেন? অর্থাৎ 815 খ্রিস্টাব্দে সোমনাথ টেম্পলকে কে পুনরায় নির্মাণ করেছিলেন, নিচের কোন রাজা নির্মাণ করেছিলেন, যেটি 725 খ্রিস্টাব্দে আরবদের দ্বারা ধ্বংস করা হয়েছিল? তো প্রশ্ন নাম্বার 4 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাভাট্টা। নাগাভাট্টা 2, রাজা নাগাভাট্টা 2 এই সোমনাথ টেম্পলকে পুনরায় নির্মাণ করেছিলেন এবং আরবরা মোট 17 বার 17 টাইমস
আক্রমণ করেছিল সোমনাথ টেম্পলকে লুটপাটের জন্য, এবং কে আক্রমণ করেছিলেন? মোহাম্মদ গজনি, মাহমুদ গজনি এটা আক্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন নাম্বার 5 দেখব, সিলভার টঙ্কা অ্যান্ড কপার জিতল কয়েন্স ওয়ার ইন্ট্রোডিউসড বাই, ভিভিআই প্রশ্ন, অর্থাৎ রূপোর মুদ্রা টঙ্কা এবং কপারের মুদ্রা জিতল কোন সুলতান ইন্ট্রোডিউস করিয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সিলভার টঙ্কা অর্থাৎ সিলভার মুদ্রা, রৌপ্য মুদ্রা টঙ্কা এবং কপার মুদ্রা জিতল কে ইন্ট্রোডিউস করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ। প্রশ্ন নাম্বার 6, হাসান নিজামি অ্যান্ড ফাকি মুদাব্বির ওয়ার দ্য কোর্ট পোয়েটস অফ হুইচ রুলার অফ মামলুক সুলতান? কি বলছে? হাসান নিজামি অ্যান্ড ফাতেহি মুদাব্বির ওয়ার দ্য কোর্ট পোয়েটস অফ হুইচ রুলার অফ মুলুক সুলতানেট, অর্থাৎ মামলুক সুলতানেটের কোন রাজার রাজদরবারে হাসান নিজামি এবং ফাতেহি মুদাব্বির নামে দুজন সভাকবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবকের রাজসভাতে হাসান নিজামি এবং ফাতেহি মুদাব্বির এই দুজন সভাকবি ছিলেন। প্রশ্ন নাম্বার 7, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট ওয়াজ প্রিসাইডেড বাই মহাত্মা গান্ধী? ভিভিআই প্রশ্ন, কি বলা হচ্ছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ নিচের কোনটা শুধুমাত্র একটাই অধিবেশন ছিল জাতীয় কংগ্রেসের, দ্যাট ওয়াজ প্রিসাইডেড বাই মহাত্মা গান্ধী, যেটাতে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। অর্থাৎ জাতীয় কংগ্রেসের শুধুমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? তো প্রশ্ন নাম্বার 7 বহুবার পরীক্ষায় এসেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেলগাঁও। বেলগাঁওয়ের সেশনে শুধুমাত্র এই একটা সেশনেই মহাত্মা গান্ধী কিন্তু প্রিসাইড করেছিলেন বা সভাপতিত্ব করেছিলেন, এবং এটি হয়েছিল 1924 সালে। নেক্সট 8, হু ওয়াজ দ্য এডিটর অফ নিউজ পেপার হিন্দু প্যাট্রিয়ট? নিচের কোন জন ছিলেন খুবই বিখ্যাত একটা সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়টের এডিটর? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হু ওয়াজ দ্য এডিটর অফ নিউজ পেপার হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়ট নিউজ পেপারের এডিটর কে ছিলেন? তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন হিন্দু প্যাট্রিয়টের এডিটর, এবং ইনি ছিলেন 1853 থেকে 1855 পর্যন্ত। ওকে, এবং তারপর 1855 থেকে 1861 পর্যন্ত এই নিউজ পেপারের এডিটর হয়েছিলেন কে? হরিশচন্দ্র। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 9 দেখব, হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বলা হচ্ছে? হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, অর্থাৎ নিচের কোনজন ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল? হু ওয়াজ দ্য ফলোইং as the first as well as the last Indian Governor General of Free India? আমাদের স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম এবং সাথে শেষ গভর্নর জেনারেল। তেনার সময়কালটা ছিল দেখো 21 জুন 1948 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 10 দেখব, ইন হুইচ অ্যামং দ্য ফলোইং সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ ইন্ডিয়া হ্যাজ অ্যান এয়ারবেস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ আমাদের মধ্য এশিয়ার মধ্যে
আমাদের ভারতবর্ষের কোন দেশে একটা এয়ারবেস রয়েছে? মূলত এয়ারবেসগুলো কিন্তু নিজেদের দেশের মধ্যে থাকে, কিন্তু মধ্য এশিয়ার অন্য কোন দেশে আমাদের ভারতের একটা এয়ারবেস রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন দেশে আমাদের ভারতের একটা এয়ারবেস রয়েছে যেটা মধ্য এশিয়াতে অবস্থিত। তো প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তাজিকিস্তান। তাজিকিস্তান দেশে আমাদের ভারতবর্ষের একটা এয়ারবেস অবস্থিত রয়েছে এবং তাজিকিস্তান দেশটা সেন্ট্রাল এশিয়াতে বা মধ্য এশিয়াতে অবস্থিত এবং এইখানে যে এয়ারবেসটা রয়েছে সেই এয়ারবেসটার নাম কি? আইনি হচ্ছে, এটা হচ্ছে এয়ারবেসটার নাম। অনলি ওভারসি এয়ারবেস অফ ইন্ডিয়া, তাহলে এইটা শুধুমাত্র অনলি ওভারসিস এয়ারবেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের একমাত্র এয়ারবেস যেটা বিদেশে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 11, দ্য বেঙ্গল জেনিস ওয়াজ ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? The Bengal genus was found for the first time in which of the following district of West Bengal? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলাতে প্রথমবারের জন্য দ্য বেঙ্গল জিনিস প্রতিষ্ঠিত হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন জেলায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেদিনীপুর। মেদিনীপুরে দ্য বেঙ্গল গিনিস বা বেঙ্গল জিনিস ওয়েস্ট বেঙ্গলের এই জেলায় হচ্ছে প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া কভার টু ইটস টোটাল ল্যান্ড এরিয়া? অর্থাৎ নিচের রাজ্যগুলোর মধ্য থেকে কোন রাজ্যে সব থেকে বেশি শতাংশ বা শতকরা বেশি শতাংশ বনভূমি রয়েছে সেই রাজ্যের টোটাল হচ্ছে ল্যান্ড এরিয়ার তুলনায়? নিচের কোন রাজ্যের ভূমি আয়তনের দিক থেকে শতকরা বেশি শতাংশ বনভূমি দিয়ে ঘেরা রয়েছে? কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 অপশন ডি, মিজোরাম। মিজোরামের প্রায় 90.68% বনভূমি রয়েছে এই রাজ্যে টোটাল ল্যান্ড এরিয়ার সাপেক্ষে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 13 দেখব, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ দ্য লোকসভা? অর্থাৎ নিচের কোনটা লোকসভার ম্যাক্সিমাম নাম্বার? হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার অফ লোকসভা? অর্থাৎ বর্তমানে লোকসভার ম্যাক্সিমাম নাম্বার কত হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে, তো প্রশ্ন নাম্বার 13 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 550। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো জানতাম 552, কেন 550 কেন? সম্প্রতি 2020 সালে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে। সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে লোকসভাতে যে দুজন নমিনেট করতে পারতো প্রেসিডেন্ট অ্যাংলো ইন্ডিয়ান, সেই পদ দুটোকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তো 552 সমান 550টা কিন্তু এখন লোকসভার সদস্য সংখ্যা হয়ে গিয়েছে। এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানদের নমিনেট করতে পারতো প্রেসিডেন্ট, সেই ক্ষমতাটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এই 2020 সালের এই 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং এটা কার্যকরী হয়েছে কবে? 26শে জানুয়ারি থেকে। তো ওই জন্য এখন বর্তমানে লোক সংখ্যা রয়েছে বা সদস্য সংখ্যা রয়েছে 550। নেক্সট প্রশ্ন নাম্বার 14 দেখব, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গেভ রাইট টু এডুকেশন টু চিলড্রেন ইন ইন্ডিয়া? অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনটা এই অধিকারটা দিয়ে থাকে, দ্য রাইট টু এডুকেশন টু চিলড্রেন ইন ইন্ডিয়া? ভারতবর্ষের শিশুদের হচ্ছে শিক্ষাটা একদম একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এটা কোন সংবিধানের সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 86, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে প্রতিটা ভারতীয় 6 থেকে 14 বছরের শিশুদের কিন্তু
বেসিক যে এডুকেশন সেটা কিন্তু প্রোভাইড করতে হবে সরকারের পক্ষ থেকে, এবং এটি হয়েছিল এই 86তম সংবিধান সংশোধনীটা হয়েছিল 2002 সালে। ওকে, এবং এই আর্টিকেলটা যুক্ত হয়েছে 21 এতে। নেক্সট প্রশ্ন নাম্বার 15, হু কল্ড দ্য প্রিয়াম্বল অ্যাজ পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রস্তাবনাটা রয়েছে কোন ব্যক্তি সেটাকে পলিটিক্যাল হরোস্কোপ হিসাবে বলেছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা WBCS 2017তে প্রশ্নটা এসেছে এবং এসএসসির অন্যান্য এক্সামেও এসেছে। হু কল্ড দ্য প্রিয়াম্বল অ্যাজ পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটাকে কে প্রিয়াম্বল অফ পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, KM মুন্সি। নেক্সট প্রশ্ন নাম্বার 16, ইন দ্য ক্যাপিটাল মার্কেট simultaneous purchase and sale of securities to reduce the loss on purchase is known as? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম। প্রথমে আমরা হিস্ট্রি করলাম, তারপর জিওগ্রাফি, তারপর পলিটি, এবার আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম। কি বলছে? ইন দ্য ক্যাপিটাল মার্কেট simultaneous purchase and sale of securities to reduce loss on purchase it is known as? অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে সাইমালটেনিয়াস পারচেস অ্যান্ড সেল, অর্থাৎ কি বলবো, পারচেস করা অর্থাৎ কেনা এবং বেচাটা এটা সাইমালটেনিয়াস ভাবে চলতে থাকছে। কিসের জন্য? যে আমরা জিনিসটা যে সিকিউরিটিটা আমরা কিনছি তার ওপর যাতে না লস হয় সেটাকে কমানোর জন্য, সেই সিকিউরিটির ওপর যে কিনছি সেই কেনার ওপর যে লসটা সেটা কমানোর জন্য আমরা সাইমালটেনিয়াস কিনছি আবার বেচে দিচ্ছি। এই জিনিসটাকে এক কথায় কি বলা হয় ইকোনমিক্সের ভাষায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরবিট্রেজ। আরবিট্রেজ বলা হয় ইকোনমিক্সের ভাষায়। প্রশ্ন নাম্বার 17 দেখো, অ্যাজ পার দ্য লাগডওয়ালা ফর্মুলা হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাকসেপ্টেড টু এস্টিমেট আরবান পভার্টি? আরো একবার দেখো, অ্যাজ পার দ্য লাগডওয়ালা ফর্মুলা হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাকসেপ্টেড টু এস্টিমেট আরবান পভার্টি? অর্থাৎ শহরের দারিদ্রতা মেজার করতে এই লাগদাওয়ালা ফর্মুলা অনুযায়ী নিচের কোনটাকে আমরা ধরে থাকি বা গণ্য করে থাকি? তো প্রশ্ন নাম্বার 17 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল লেবার। অর্থাৎ শিল্পক্ষেত্রে শ্রমিকদের কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমরা গণ্য করে থাকি লাগদাওয়ালা ফর্মুলার মধ্য থেকে আরবান প্রপার্টিটাকে আমরা এস্টিমেট করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইরকম প্রশ্ন কিন্তু এসএসসিতে এসে থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 18 দেখো, এটাও আরো একটি গুরুত্বপূর্ণ তোমার ইকোনমিক্সের মধ্য থেকে প্রশ্ন। ইফ অ্যান এক্সপোর্টার আর্নস মানি অ্যান্ড ডিপোজিটস দেন দ্যাট উইথ আরবিআই হোয়াট উইল বি দ্য আলটিমেট ইম্প্যাক্ট অন কান্ট্রিজ মানি সাপ্লাই? আরো একবার কি দেখো কি বলছে প্রশ্নটা। ইফ অ্যান এক্সপোর্টার আর্নস মানি, অর্থাৎ কেউ একজন যদি আমদানিকারী খুব বেশি পরিমাণে টাকা উপার্জন করে অ্যান্ড ডিপোজিটস দ্যাট উইথ আরবিআই, এবং সেই টাকাটা আরবিআই জমা করে দেয়, হোয়াট উইল বি দ্য আলটিমেট ইম্প্যাক্ট অন কান্ট্রিজ মানি সাপ্লাই? তার ফলে আমাদের দেশের মানি সাপ্লাইয়ের ওপর কি রকম প্রভাব পড়বে? তো কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মানি সাপ্লাই উইল ইনক্রিজ। কেন মানি সাপ্লাই ইনক্রিজ করবে? দেখো, একজন এক্সপোর্টার আর্নস মানি, অর্থাৎ একজন এক্সপোর্টার প্রচুর পরিমাণে টাকা ইনকাম করলো, সেই টাকাটা কাকে দিয়ে দিল? আরবিআই কে জমা করে দিল। তো আরবিআই কি করবে? সেই জমা পরিমাণ টাকাটাকে কমার্শিয়াল ব্যাংকে ঋণ হিসাবে কম সুদে কিন্তু ঋণ দিয়ে দেবে কমার্শিয়াল ব্যাংকে। তো কমার্শিয়াল ব্যাংক কি করবে? সেই টাকাটা বাজারে বেশি পরিমাণে ছাড়বে কম সুদে। তো এই রকম ভাবে যখন টাকার পরিমাণ আরবিআইতে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে, তার ফলে কিন্তু আমাদের বাজারে মানি সাপ্লাইটাও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 19, আরো একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের প্রশ্ন। দ্য ডাইরেক্ট ট্যাক্স কোড ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং? অর্থাৎ প্রত্যক্ষ কর কোডটা নিচের কোন ট্যাক্সের সাথে রিলেটেড? দ্য ডাইরেক্ট ট্যাক্স কোড ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 19 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের কোড হলো ইনকাম ট্যাক্স। অর্থাৎ
আয়কর হলো একটা প্রত্যক্ষ কর। নেক্সট আমরা ঢুকে পড়লাম সায়েন্সের মধ্যে। প্রশ্ন নাম্বার 20 দেখো, সেডবার্গ ইউনিট ইজ এ ইউনিট অফ। সেডবার্গ ইউনিট নিচের কোন জিনিসটার একটি ইউনিট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সেডবার্গ ইউনিটটা দিয়ে আমরা কি নির্ণয় করে থাকি? তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টাইম। সেডবার্গ ইউনিটটা হলো একটা সময়ের ইউনিট। এর মাধ্যমে আমরা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট টাইম মেজারমেন্ট করে থাকি। নেক্সট 21, the spray bottles used as window or household cleaner or perfumer spray works on। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমরা যে সমস্ত বাড়ির কাঁচ পরিষ্কার করতে এবং পারফিউম হিসাবে যে স্প্রেগুলো ব্যবহার করে থাকি, সেই স্প্রে বটলগুলো নিচের কোন নীতির ওপর বেস করে কাজ করে? অর্থাৎ আমরা চাপ দিলে ভিতরের লিকুইডটা উপর দিকে উঠে এসে স্প্রে হিসাবে আমাদের কাছে চলে আসে। তো এই স্প্রে বটল ইউজড অ্যাজ উইন্ডো হাউসহোল্ড ক্লিনার অর পারফিউম স্প্রে ওয়ার্কস অন। অর্থাৎ আমরা যে এই হাউসহোল্ডে পারফিউম এবং বিভিন্ন কাঁচ পরিষ্কার করার যে স্প্রে বোতলগুলো ইউজ করে থাকি সেটা কোন নীতির উপর কাজ করে? তো প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বার্নৌলিস প্রিন্সিপালের ওপর কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট 22, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ উড অ্যালকোহল। নিচের কোন অ্যালকোহলটি উড অ্যালকোহল নামে পরিচিত? ভিভিআই প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ উড অ্যালকোহল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিথানল। মিথানল এই অ্যালকোহলটি উড অ্যালকোহল নামে পরিচিত। তো এটার সংকেত কি? CH3OH, এটা হচ্ছে মিথানলের সংকেত। দেখো তারপরে প্রশ্ন নাম্বার 23, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জল পরিশুদ্ধ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। হুইচ অ্যামং দ্য ফলোইং প্রপার্টিজ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হেল্পস ইন দিস ওয়ার্ক। অর্থাৎ নিচের কোন কাজে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাজ করে থাকে? কোন প্রপার্টির ওপর বেস করে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলটাকে পরিশুদ্ধ করে থাকে? হুইচ অ্যামং দ্য ফলোইং প্রপার্টিজ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হেল্পস ইন দিস ওয়ার্ক। অর্থাৎ যে জল পরিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন প্রক্রিয়াতে এই কাজটা করে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্সিডাইজিং। অর্থাৎ জলকে অক্সিডাইজ করে জলটাকে পিউরিফাই করে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার সংকেত হলো KMnO4। নেক্সট 24, হুইচ অ্যামং দ্য ফলোইং ভিটামিন ইজ অলসো নোন অ্যাজ টোকোফেরেল। নিচের কোন ভিটামিনটা রাসায়নিক নাম হলো টোকোফেরেল? তো প্রশ্ন নাম্বার 24 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরেল। নেক্সট 25, the most common use of silicon hydrogels is making of which among the following। অর্থাৎ নিচের কোন ক্ষেত্রে আমরা সিলিকন হাইড্রোজেল সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি? The most common use of silicon hydrogels is making of which among the following। অর্থাৎ নিচের কোন ক্ষেত্রে সিলিকন হাইড্রোজেলসের বেশি পরিমাণ আমরা ব্যবহার লক্ষ্য করে থাকি? তো প্রশ্ন নাম্বার 25 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে আমরা সিলিকন হাইড্রোজেলের ব্যবহার দেখে থাকি। এবার কিছু আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 5টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে 26 থেকে 30 পর্যন্ত। হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ লঞ্চড এ সার্চ প্রম্পট নেমড দেয়ার ইজ হেল্প টু প্রিভেন্ট সুইসাইড। অর্থাৎ আত্মহত্যাকে কমানোর জন্য কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেয়ার ইজ হেল্প নামে একটি সার্চ প্রম্পট শুরু করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরীক্ষায় কিন্তু আসতে পারে, এসএসসিতে এই ধরনের প্রশ্ন এসে থাকে। হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ লঞ্চড এ সার্চ প্রম্পট নেম দেয়ার ইজ হেল্প টু প্রিভেন্ট সুইসাইড। তো প্রশ্ন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টুইটার। নেক্সট 27, who has been appointed as the new revenue secretary of India।
ভারতবর্ষের নতুন রেভিনিউ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো এখানে ভুল দেওয়া রয়েছে, ইয়ং বাজাজ নয়, এটা হবে তরুণ বাজাজ। তরুণ বাজাজ। তরুণ বাজাজ নিউ রেভিনিউ সেক্রেটারি হিসাবে যুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন নাম্বার 28, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড সরস্বতী সম্মান 2020? 2020 সালের সরস্বতী সম্মানে কে সম্মানিত হয়েছেন, যেটি 2021 সালে প্রদান করা হলো। গত বছর কোভিড-19 জন্য প্রদান করা হয়নি। তো সরস্বতী সম্মান 2020 এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? ভিভিআই প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 28 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর শরণ কুমার লিম্বালে। ডক্টর শরণ কুমার লিম্বালেকে সরস্বতী সম্মান 2020 পুরস্কারে সম্মানিত করা হয়েছে। নেক্সট 29, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 উইল বি হোস্টেড বাই। অর্থাৎ 2023 সালের মহিলা ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? তো প্রশ্ন নাম্বার 29 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড 2023 মহিলা ফুটবল বিশ্বকাপটা আয়োজন করবে। এবং আজকের সেট জিকে সেট নাম্বার 5, 30 নম্বর প্রশ্নটা দেখব, শেষ প্রশ্ন। ইন হুইচ স্টেট উইল ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বি সেট আপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভারতের সবথেকে বৃহত্তম ফ্লোটিং অর্থাৎ ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? তো প্রশ্ন নাম্বার 30 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে ভারতের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ফ্লোটিং অর্থাৎ ভাসমান সোলার প্ল্যান্ট প্রতিষ্ঠিত হবে। তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 30টি কিন্তু প্রশ্ন উত্তর করে ফেললাম। ওকে, তো এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করবে। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে ভর্তি হয়ে যাও বা যুক্ত হয়ে যাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ এসএসসির ক্লাস পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে প্রতিদিন এই ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা শেষ করছি এখানেই। থ্যাংক ইউ। বাই। নেক্সট দিন জিকে সেট নাম্বার 6 নিয়ে হাজির হয়ে পড়বো। ওকে, বাই।